যুদ্ধবিরতি চুক্তি হলে নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর। এদিকে ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল। আরও জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি বর্বরতায় ৪৩ ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দেব, রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকের মৃত্যু। সর্বশেষে জানিয়ে দিব, কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে রাশিয়া সফরে যাচ্ছেন পেজোস্কিয়ান। যুদ্ধবিরতি চুক্তি হলে নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি দিয়েছে দেশটির উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগাবির নেতানিয়াহুর যুদ্ধমন্ত্রীকালীন পরিষদের একজন বিতর্কিত সদস্য। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। ইসরায়েলে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সার্বত্রিক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। এছাড়া গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপনের কঠোর সমর্থক তিনি। বেনগাবির সোমবার দাবি করেছেন, গত এক বছরে তিনি একাধিকবার হামাসের সঙ্গে জিম্বি চুক্তি ব্যর্থ করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভার আরেক উগ্রপন্থী নেতা এবং অর্থমন্ত্রী বেজালেল আবারও চলমান চুক্তি আলোচনা ব্যর্থ করতে তার সাথে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। বেনগাবিরের এমন বক্তব্য কয়েকজন জিম্বি আত্মীয় ও বিরোধী আইন প্রণেতাদের কাছ থেকে তীব্র আলোচনার জন্ম দেয়। জিম্বির স্বজনদের অভিযোগ, যাতে জোট অক্ষত থাকে তাই দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তি করছেন না। বেনগাবির ও স্কট রিচ পূর্বে বলেছিলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চুক্তি গ্রহণ করা হলে সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে স্কট বিশেষভাবে সেই হুমকি পুনরায় উল্লেখ করেননি। এক পোস্টে কঠোর ডানপন্থী মিত্র স্মর্টেজ বেনগাবিরকে বলেন, নেতানিয়াহুকে বলুন বর্তমান জিম্বি চুক্তির বাস্তব কার্যকর হলে আমরা জোট ছেড়ে দেব। তিনি বলেছেন, আমি আমার সহকর্মী মন্ত্রী বেজালেস স্মর্টকটকে আমার সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং একসাথে আমরা নতুন চুক্তির বিরুদ্ধে কাজ করব। গত বছর জুড়ে আমাদের রাজনৈতিক শক্তি ব্যবহার করে আমরা এই চুক্তিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। বেনগাবিরের ভাষ্য, এটি হামাসের সাথে সার্বত্রিক চুক্তি। অবশ্য কঠোরপন্থী এই নেতা নিশ্চিত করেছেন, তারা বিরোধী দলে থাকলেও প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামাবে না। ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল। গাজা ও মিশর সীমান্ত বরাবর স্থাপিত ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কেএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের প্রস্তুতির তথ্য গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ কমান্ডো সভা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তার বরাত দিয়ে কেএনএন জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পরপরই রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনি দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেডারেল করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরায়েল, মিশরীয় এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, হামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রথম কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী ফেডারেল করিডোর থেকে তাদের সদস্যদের সরিয়ে নেবে। তবে সেনাবাহিনী মধ্য গাজায় নেটে জামিন অক্ষে তাদের অবস্থান এবং স্থাপন করা অবকাঠামো ভেঙে ফেলতে এক সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। কেএনএন বলছে, সেনাবাহিনী গাজা উপত্যকার সীমান্তে একটি রাফর জোন প্রতিষ্ঠিতের প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে সীমান্তের 1 কিলোমিটারের বেশি প্রস্তুত এলাকায় সমস্ত ভবন ভেঙে ফেলা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তি ঘোষণা আসন্ন। দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, হামাস ও ইসরায়েল উভয়ের কাছে একটি খসড়া চুক্তি স্থানান্তর করা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলো সমাধান করা হয়েছে। এছাড়া হামাসও নিশ্চিত করেছে, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় 63 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় গত 24 ঘন্টা অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে আরও 261 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও 63 জন নিহত হয়েছে এবং 281 জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, 4টি পরিবারে ইসরায়েলি সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও
নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উল্লেখ্য 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকাঙ্ক্ষিক হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের প্রায় 1200 মানুষ নিহত হন আর 250 জনের বেশি মানুষ জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এর প্রতিবাদে সেদিন থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী, যা আজও অব্যাহত আছে। ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছে 46,000-এর বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন আর অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের মৃত্যু। রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছে, অন্য একজন মস্কোর একটি হাসপাতালে অব্যাহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। ভারতের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার মস্কোতে রাশিয়ান কর্তৃপক্ষ দিল্লিতে রাশিয়ান দূতাবাসের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন এবং রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত প্রত্যাবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহ ভারতে দ্রুত আনার জন্য রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে ছাড়পত্র এবং ভারতে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। ওবাই দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে এসেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগে স্থগিতাদেশের দাবি জানিয়েছে নয়াদিল্লি এবং রাশিয়ার কর্মস্থানের সময় ভারতীয় কর্মকর্তারা অবিলম্ব করার আহ্বান জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেপ্টেম্বরে জানিয়েছিল, রাশিয়ান সেনাবাহিনী থেকে প্রায় 45 জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরও 50 জনকে জিম্মি দেওয়ার চেষ্টা চলছে। কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে রাশিয়া সফরে যাচ্ছেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আসন্ন রাশিয়া সফর দুদেশের মধ্যে একটি দ্বিপক্ষিক ভিত্তিক কৌশল অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, সেই চুক্তি দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু দ্বিতীয় কোনো দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে না। লাভরভ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য তুলে ধরে বলেছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আগামী শুক্রবার মস্কো সফরে যাচ্ছেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতো ইরানের সঙ্গে আসন্ন চুক্তিও দ্বিতীয় কোনো দেশের ক্ষতি করবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, অর্থনৈতিক খাতে ইরানের সঙ্গে তার দেশের সহযোগিতা রয়েছে, তার শক্তিশালী ও গতিশীল করার জন্যই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে। চুক্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বিষয়াদিও সংযুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 17 জানুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এর আগে সোমবার মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাসেম আলালি বলেছেন, রাশিয়ার সঙ্গে আসন্ন চুক্তিতে ইরানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার বিষয়টিকে সর্বোচ্চ অধিকার দেওয়া হয়েছে। চুক্তিটি একটি ভূমিকা ও 47টি অধ্যায় রয়েছে বলেও জানান তিনি। জালালি বলেছেন, ইরান ও রাশিয়া এর আগে 2001 সালে একটি দ্বিপক্ষিক চুক্তি করেছিল এবং 20 বছরের এই চুক্তির মেয়াদ 2021 সালে শেষ হয়ে যায়। সেই চুক্তি 5 বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে গেছে জানিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেছেন, আসন্ন চুক্তি স্বাক্ষরিত হলে আগেরটির কার্যকারিতা শেষ হয়ে যাবে।